বলেন পড়াশোনা কেমন চলতেছে? কলেজ ক্লাস ফারজানা শোনা যায়? ফারজানা কথা শোনা যায়? মিস্টার পবিত্র, গত ক্লাস করছো? রোল 50 গতদিন ক্লাস করছিলেন? রোল 50 শোনা যায় নাকি? কাউন্সিলর যুক্ত হয়েছ? কাউন্সিলর নেট গেছে কেন? না চলতেছে, এখন গেছে কিনা কইতে পারবো না। নেট তো চলে গেছে, আমার ফোনে কোন চলে গেল নেট? আস্তে, এখানে কিন্তু রেকর্ড হচ্ছে। আচ্ছা, আজকে আমরা কথা বলবো ইনসেন্টিভ স্কিম নিয়ে। ইনসেন্টিভ স্কিম, উদ্দীপনা স্কিম। বলেন কারো জানা থাকলে উদ্দীপনা স্কিম কাকে বলে, কেন উদ্দীপনা স্কিম, উদ্দীপনা স্কিমের কি কি আছে, কারো জানা আছে? কেউ কি আমার কথা শুনতেছো? নাসরিন শুনতেছেন? কথা শোনা যায়? জি স্যার। ক্লাস গতদিন করছেন? জি স্যার। উদ্দীপনা স্কিম চ্যাপ্টার 6। এই এতক্ষণে একজন কথা বলার মতো আসছে, আলী আকবর রূপু যুক্ত হয়েছে। রূপু শোনা যায় নাকি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেউ কথা বলে না, জিজ্ঞেস করলে কোনো উত্তর কেউ দেয় না। এতক্ষণে আলী আকবর রূপু আমাদের সাথে যুক্ত হয়েছে, একটু কথা বলার লোক আসছে। জি স্যার, কেমন আছেন? হ্যাঁ স্যার, ভালো। আপনাদের ফর্মাল ক্লাস কবে নাগাদ বন্ধ হইতে পারে? নাহিন সবগুলো শেখ। সাবজেক্ট করলে তখনই নাকি হয়ে যাবে, কারণ মোটামুটি বেশিরভাগ সাবজেক্টই আমাদের প্রায় শেষ, রিভিশনও চলতেছে।
আচ্ছা আচ্ছা, তো আর এক দুইটা বাকি আছে, ওগুলো শেষ হলে নাকি যেগুলা ক্লোজ করে বাকি দেবে। আছে এগুলা কোনগুলা? স্যার অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরিটা হ্যাঁ, বাকি আছে। এটার একটা ক্লাস বাড়াই দিলেই হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, নাহিন শেখ বলেন উদ্দীপনা স্কিম কয় প্রকার? নাহিন শেখ, বলবো স্যার। এই তো তুমি ছাড়া আর তো কেউ রেসপন্স করে না, বাকিগুলো আইছে শুধু দুনিয়াতে ভাতের বস্তা গিলতে। বলেন 3 প্রকার না 4 প্রকার? স্যার নরমালি স্যার দুই প্রকার, 2 আর্থিক প্রকার। অনার্থিক। আর অনার্থিক কয় প্রকার? তো অনার্থিকটাকে আবার তিন 3 ভাগে ভাগ প্রকার। করা। শেয়ার অপশন, শেয়ার হ্যাঁ, মালিকানা, মালিকানা, আর হলো মুনাফা অংশীদারিত্ব মুনাফার ভিত্তিতে হচ্ছে বা অংশীদারিত্ব। মুনাফা বন্টন স্কিম। বাকিরা কিছু শুনছেন? কি বলতেছে আলী আকবর রূপু? বলতেছিল প্রথমত স্কিমকে দুই ভাগে, উদ্দীপনা স্কিমকে দুই ভাগে ভাগ করছে। একটা হলো আর্থিক স্কিম আর একটা অনার্থিক স্কিম। আর্থিক স্কিমটা হলো যেখানে নগদ সুযোগ সুবিধা প্রদান করা হয়, নগদ। ঠিক আছে কিনা রূপু? জি আয়শা, স্যার। আয়শা না? জি স্যার, আয়েশা সিদ্দিকা। ওইটা ভুলে যাইতেছি, এই আলী আকবর রূপু, আলী আকবর রূপু করতে করতে ওই ভালো নামটা ভুলে যাচ্ছি। তো স্যার আয়েশা তো আপনার মেয়ের নাম না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে অনেকগুলা ক্লাস চলে তো, সব কাউন্সিলরকে মিলাই ফেললে তো মুশকিল। স্যার বলেন সেকশন সি তে তো আজকে স্যার আপনি ক্লাস নেওয়ার কথা না? সেকশন, বলেন সি। ইন্টারমিডিয়েট ঢুকে পড়ছেন ক্লাসের মধ্যে? না না, আজকে রবিবার, আজকে হলো মাস্টার্সের ক্লাস। শনিবার সোমবার হলো ইন্টারের ক্লাস। আপনি বের হন তাড়াতাড়ি, ক্লাস থেকে বের হন। হ্যাঁ, তো উদ্দীপনা স্কিম কেন দেওয়া হয়, উদ্দেশ্য কি বলো যতটুকু জানা আছে? উদ্দীপনা স্কিমের সুবিধা বা উদ্দেশ্য বা তাৎপর্য বা গুরুত্ব। কে বলবে স্যার? যে পারে একজনই তো কথা বলে, বাকিরা তো শুধু যুক্ত হয়, দুই চার কথা শুনে বকাবকি করি, রাগারাগি করি, চলে যায়, বাস। স্যার উদ্দীপনা স্কিমটা নরমালি দেওয়া হয় হচ্ছে আমরা নরমালি যে কাজটা করি তার চেয়েও যাতে কাজে অনেক বেশি আগ্রহ থাকে, আগ্রহ পোষণ করি, ওই জন্য একটা স্কিম বা ভাতা দেওয়া হয়, যেটার কারণে শ্রমিকরা ওই ভাতাটা পেয়ে মানে খুশিতে ওই কাজের ইয়েটা বাড়ায় দেয় বা কাজ ভালোভাবে করে আর কি। যেমন যে করোনার সময়কালে বিভিন্ন ব্যাংকে দেখা গেছে যে করোনার সময় যারা যারা অফিস করবে তাদেরকে প্রতিদিন হচ্ছে একটা করে আলাদা টাকা দেওয়া হতো, 4,000 বা 5,000 টাকা নির্দিষ্ট বেতনের বাইরে। এটা এক ধরনের একটা স্কিম, মানে আরো তাদেরকে কাজে আরো উৎসাহিত প্র্যাকটিক্যাল, করার জন্য। আরো একটু প্র্যাকটিক্যাল একটা উদাহরণ আছে। ডাক্তারদের কি করছে সরকার? হসপিটালে মানে হ্যাঁ হোটেলে, স্যার, এই যে হোটেলে থাকার ব্যবস্থা করছে এবং যাওয়া আসার ব্যবস্থা ফ্রি করছে, করে দিয়েছে। কর্মস্থলে যাওয়া আসার তারপরে ব্যবস্থা করছে। করোনাকালীন সময়ে যে ডক্টররা হচ্ছে কাজ করবে তাদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা করা সেটা হলো হয়েছে নরমালি আর্থিক, বেতনের বাইরে। আর্থিক জি স্যার, উদ্দীপনা। ঠিক। আর আর হ্যাঁ হ্যাঁ, আর অনার্থিক হলো অনার্থিক মানে হোটেলে থাকার যেখানে ব্যবস্থা, যেভাবে খাওয়ার ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা। বাকিরা শুনছেন কিছু? What are the advantages that you will get if you allow the financial benefit to the employees? মাস্টার সাহেবরা বহু কষ্টে একটু ইংরেজি বলছি, বলেন না কি কি সুবিধা ভোগ করবে যদি এই উদ্দীপনা স্কিম ঘোষণা করা হয়। প্রথম যে সুবিধাটা সেটা হলো কাজে সন্তুষ্টি আসবে, শ্রমিকদের বা কর্মচারীদের কাজের মধ্যে স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি শুনতে ভালো শোনা না, স্যাটিসফ্যাকশন, অ্যাটেইনমেন্ট, অ্যাটেইনমেন্ট মানে অর্জন। শ্রমিকরা কাজের সন্তুষ্টি অর্জন করবে। যেমন আমি একটু আগেই ক্লাসে ঢোকার আধা ঘন্টা আগে এটা পড়াশোনা করতেছিলাম আর কি, ক্লাস নেওয়ার জন্য। তো ওইখানে সুন্দর একটা কথা লিখছে যে শেয়ার অপশন আর শেয়ার মালিকানা দুইটা কাছাকাছি।
একটা হলো সরাসরি, আরেকটা হলো 3 থেকে 10 বছরের মধ্যে, এটুকুনি পার্থক্য। ঠিক আছে না রূপু? তো যেটা হয় যে যখন একজন শ্রমিক বা কর্মচারী জানবে যে টুডে অর টুমরো সে এই প্রতিষ্ঠানের মালিক হয়ে যাচ্ছে, তখন কি সে কাজের প্রতি আরো বেশি আন্তরিক আগ্রহ হবে। দেখাবে। হ্যাঁ, আন্তরিকতার সাথে পূর্ণ মনোযোগ সহকারে সে কাজ করার চেষ্টা করবে। হোয়াট উইল বি দ্য আলটিমেট ইফেক্ট? মালিক যে লক্ষ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠানটা গড়ে তুলছে, সেই বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ার যে কারবারি প্রতিষ্ঠানের বাণিজ্যিক প্রতিষ্ঠান ইন্টারমিডিয়েট আপনারা পড়ে আসছেন, হ্যাঁ, কারবারি প্রতিষ্ঠান, অকারবারি প্রতিষ্ঠান, আর অব্যবসায়ী প্রতিষ্ঠান, এই নামে পড়ছেন অব্যবসায়ী প্রতিষ্ঠান। এবং সেকেন্ড ইয়ারে সম্ভবত আমি ধারণা করতেছি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ নন ট্রেডিং কনসার্নের অঙ্ক আপনারা বোধহয় করছেন, তাই না? নন ট্রেডিং কনসার্ন, অব্যবসায়ী প্রতিষ্ঠান। জি স্যার। ওইখানে মুখ্য উদ্দেশ্য হলো টু সার্ভ দ্য পিপল, টু সার্ভ দ্য নেশন, টু সার্ভ দ্য কান্ট্রি। বাট ইন কেস অফ business organization, the prime objective, the primary goal, the main target of the owner is to earn profit. তো যখন একজন শ্রমিক, একজন কর্মচারী খুব আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে কাজ করবে, তখন প্রতিষ্ঠানের মূল যে লক্ষ্য, মূল যে উদ্দেশ্য, মুনাফা অর্জন, এই উদ্দেশ্যটা কি হবে? পরিপূর্ণ বাস্তবায়ন হবে। দ্বিতীয় যে সুবিধাটা হবে এটার সাথে রিলেটেড, কানেক্টেড, ইন্টার রিলেটেড। কাজ আন্তরিকতার সাথে করলে অটোমেটিক্যালি কি হবে? উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। কাউন্সিলর, এইটার মানে কি যে আপনারা ঢুইকাই আমার মনিটরে উঠে আর কি ফ্রম রিশা 78 টু এভরিওয়ান, এটাকে কি বলে? আমি তো এই জগতে অন্ধ মানুষ, এটাকে কি বলে যে লিখে ফ্রম ইশরাত বিনতে মঈন 30 টু এভরিওয়ান, মানে কি? স্যার এটা রোল দিচ্ছে সবাই। ও আচ্ছা আচ্ছা, সবাই সবার রোল দিচ্ছে। ও অ্যাটেন্ডেন্স এইভাবে কাউন্ট করে? আচ্ছা স্যার সব স্যার এইভাবে করে না, কিন্তু সবাই এখানে দেয় আর আচ্ছা, কি। ঠিক আছে। মানে অনেক টিচার হচ্ছে যে চ্যাট বক্স থেকে এটা হ্যাঁ, স্ক্রিনশটটা নিয়ে নেয় বা কপি করে তারপর ইয়ে করে আর কি, এই আচ্ছা। জন্য। তো যেটা বলতেছিলাম যে একটা সুবিধা হলো আমরা কি করব যে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। হ্যাঁ, একটা লোক ঘুমায় ঘুমায় পড়তেছে আর আরেকটা লোক সজাগ থেকে পড়তেছে, দুইজনের পড়াশোনা এক হবে না কখনো। তোমার কি এখনই ক্লাস আছে নাকি? আচ্ছা, তো প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, হ্যাঁ, স্যাটিসফ্যাকশন আসবে, প্রোডাক্টিভিটি বাড়বে। তৃতীয় হলো কাজের পরিবেশ, এটা একটু ইনডিরেক্ট, কাজের পরিবেশটা উন্নত হবে। কাজের পরিবেশ কিভাবে উন্নত হবে? যখন সবাই জানবে যে আমাকে মুনাফা, যেমন মুনাফা অংশীদারিত্ব, বিফোর ট্যাক্স প্রফিটের একটা সার্টেন পার্সেন্টেজ, বিফোর ট্যাক্স প্রফিটের সার্টেন পার্সেন্টেজ, এটা ফিক্সড 5 থেকে 10% শ্রমিকদের মধ্যে দিয়ে দেওয়া, এটা হলো মুনাফা অংশীদারিত্ব। আর্থিক স্কিমের যে 3টার 1 নাম্বার মুনাফা অংশীদারিত্ব। তো যখন they will come to know, we will get extra benefit, we will participate in the profit, or we will share profit in addition to salary and wages. ওরা কি করবে? আন্তরিকতার সাথে কাজ করবে, কেউ কারোর সাথে মারামারি, কাটাকাটি করা, রাজনীতি করা, উৎপাদন বাদ দিয়ে মিছিল করা, প্রসেশন করা, এই কাজগুলাতে লিপ্ত হবে না। আর যখন এই সাংঘর্ষিক কাজগুলা থাকবে না, তখন কাজের পরিবেশটা কি হবে? অটোমেটিক্যালি উন্নত হবে। এটা একটা অ্যাডভান্টেজ। আরেকটা হলো ড্রপ আউটের হারটা কমে যাবে। ড্রপ আউট, আপনারা দেখেন প্রাইমারি এডুকেশনের সরকার কিছুদিন আগে আলোচিত একটা বিষয় ছিল, যেহেতু কাউন্সিলর বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতেছেন, ও অবশ্যই পেপার পত্রিকা নিয়মিত পড়েন। বাংলাদেশ থেকে কিছু লোককে ইন্ডিয়াতে প্রাইমারি লেভেলের স্টুডেন্টদের জন্য খাবার রান্না করা বা খিচুড়ি রান্না করার ট্রেনিং নিতে পাঠানো হচ্ছিল। সংখ্যাটা বিশাল। যখন পত্রিকায় লেখালেখি হলো, পিএম হস্তক্ষেপ করে এটাকে বোধহয় টোটালি স্টপই করে দিছে। খিচুড়ি রান্না করতে বিদেশে ট্রেনিং নিতে যাবে, এটা মানানসই না, সম্ভবত বন্ধ করে দিছে। এই গত কয়েকদিন আগে, গেল সপ্তাহে দেখছি যে
ঘাস চাষ ট্রেনিং এর জন্য বিদেশ যাবে, এগ্রিকালচার সেক্টরে, সেখানেও পিএম হস্তক্ষেপ করছে। তো এই যে যখন স্যাটিসফ্যাকশন থাকবে তখন কর্মচারীরা কাজ ছেড়ে চলে যাবে না। ড্রপ আউটের হারটা, এই প্রাইমারি স্কুলে খিচুড়ি কেন দিচ্ছে, কেউ না খেয়ে আসে এই জন্য না, এইটার অ্যাট্রাকশনে যাতে স্টুডেন্টগুলো স্কুলে আসে, তারা পড়াশোনার থেকে ঝরে না পড়ে, তাদের ড্রপ আউটটা কমে যায়। ঠিক একইভাবে যখন মালিক পক্ষ কর্মচারীদেরকে, শ্রমিকদেরকে, ম্যানেজমেন্টকে একটা অফার থ্রো করবে যে তোমরা ঠিক মতো যদি কাজ করো তোমাদেরকে প্রফিটের 5%, 10% বেতনের বাইরে অতিরিক্ত, বোনাসের বাইরে অতিরিক্ত দেয়া হবে, তোমাদেরকে শেয়ারের মালিক বানায় দেওয়া হবে, শেয়ার কেনার জন্য 3 বছর থেকে 10 বছর সুযোগ দেওয়া হবে। এই সমস্ত অফারগুলোর কারণে ওরা কি করবে, কাজ ছেড়ে যাবে না। বেতন কম, কাজের পরিবেশ ভালো, থেকে যাবে। বেতন বেশি, কাজের পরিবেশ ভালো না, ডিসস্যাটিসফ্যাকশনের কারণে চলে আসবে। তো এই ড্রপ আউট বা টার্নওভারের হারটা, লেবার টার্নওভারের হারটা কমে যাবে। আর হলো আরেকটা অ্যাডভান্টেজ হলো ডেভেলপমেন্ট অফ মরাল, নৈতিক মনোবলটা বৃদ্ধি পাবে। যদি কোনো কর্মচারী জানে যে আমি এই প্রতিষ্ঠানের জন্য কাজ করতেছি, এইখানে কাজ করতে গিয়ে, যেমন অনেকে মেশিনে কাজ করে, মারাত্মক ঝুঁকিপূর্ণ মেশিনে কাজ করে, আর তার জন্য ইন্স্যুরেন্স করা আছে, তো কি দাঁড়াবে, সে ওই ইন্স্যুরেন্সের নিউজটা যখন জানবে যে কোনো কারণে মেশিনে যদি তার হাত পা কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, সে লক্ষ লক্ষ টাকা পাবে, তো সে ওই ঝুঁকিটাকে ঝুঁকি মনে করবে না, সে খুব মানে নৈতিকভাবে চাঙ্গা হয়ে কাজ করবে। হ্যাঁ, তো এই একটা সুবিধা ভোগ করা যায়। আর হলো ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা এস্টাবলিশ হয়, একটা হারমোনি বজায় থাকে। হ্যাঁ, মালিকের সাথে কর্মচারীদের সম্পর্কটা দেখবেন, এটা আপনারা ইয়েতে খেয়াল করবেন, মেয়েরা বিশেষ করে মার্কেটে ঘোরাঘুরি করেন, তো লাঞ্চ আওয়ারে যখন যান তখন দেখবেন অনেক দোকানের শাটার ফেলে দিয়ে মালিক কর্মচারী একসাথে দোকানের মাঝখানে একটা পার্টির মতো বিছায়া টিফিন ক্যারিয়ারের থেকে খাবার বের করে খাচ্ছে। খাবারটা আসতেছে মালিকের বাসা থেকে, তো মালিকের বাসার থেকে খাবার আসতেছে, কর্মচারী মালিক একই খাবার খাচ্ছে। সেই ক্ষেত্রে কর্মচারীর মধ্যে একটা স্পৃহা সৃষ্টি হয় যে আমি আর মালিক একই খাবার খাই, মালিক যা খাচ্ছে আমিও তাই খাচ্ছি। হ্যাঁ, রিলেশনশিপটা সিমেন্টেড হয়, স্ট্রেংথেন হয়। হ্যাঁ, যেমন আপনাদের অভিজ্ঞতাটা মনে হয় আগের প্রিন্সিপাল স্যারের সময় তোমাদের ব্যাচেই নাকি অনুষ্ঠান করতে গেছে, বের করে দিছিল যে কলেজ থেকে, নাকি তোমাদের আগের ব্যাচ, তোমাদের আগের ব্যাচটা। তো এই যে স্টুডেন্টরা মাইন্ড করছে, মাস্টার্স এর স্টুডেন্টরা মাইন্ড করে বসছে। রূপু শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। স্টুডেন্টরা মাইন্ড করছে স্বভাবজাত ভাবে আমি যেটা করি আর কি। তো আমি আবার দৌড়ে যা স্যারের বললাম, স্যার মোস্ট হায়ার লেভেলের স্টুডেন্ট, ওদেরকে এইভাবে বের করে দিলে এটা বাইরে রিপারকেশন হবে, খারাপ দেখাবে। তো স্যার আবার কি মনে করে আমার কথার উপর ইউ টার্ন করছে, ও তাহলে এক কাজ করেন, কি করবেন? স্যার ক্লাস টিচারের বলেন ওদেরকে ডেকে নিয়ে আসতে, আইনা ওদের একটা রুম বরাদ্দ দিয়ে দেন, ওই রুমে ওরা আনন্দ ফুর্তি করে চলে যাবে। তো ওই কথাটা স্যার রাখছে, স্টুডেন্টরা ফিরে আসছে, যুক্ত হয়েছে। তো এই যে বের করে দিছিল, তো একজনের উপর একটু ক্ষুব্ধ হয়েছে, কোন একজন শিক্ষক উদ্যোগ নিয়ে ওদেরকে আবার ফিরায় নিয়ে আসছে, তো ওরা আবার ওই ব্যক্তির উপর একটু সন্তুষ্টি অর্জন করছে। হ্যাঁ, এই যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপটা ডেভেলপ করলে যেটা হয় সেটা হচ্ছে মালিকের সাথে কর্মচারীর সম্পর্ক গভীর হওয়ার মাধ্যমে কাজের পরিবেশটা সুন্দর হয়, কাজ করার স্পৃহা বাড়ে, মালিক কর্মচারী প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান মনে করে আগাইতে থাকে। বুঝাইতে পারছি কথাটা? মোটিভেশন, এই যে কর্মচারী থেকে মালিক হয়ে যাওয়া, মালিক হয়ে যাওয়া। আমি আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করি। কোনো একটা কারণে একটা গাড়ির দোকানে গেছি, তো দেখলাম যে যিনি মালিক, ওনার জিজ্ঞেস করলাম আগে কি করতেন, বলে যে এই ওয়ার্কশপে কাজ করতাম, ওয়ার্কশপে। তো ওয়ার্কশপ থেকে সে এটাকে গাড়ির দোকানে কনভার্ট করছে এবং সে বেশ কিছু গাড়ি কিনে ব্যবসা করতেছে। এই যে দেখেন, তার মধ্যে একটা মোটিভেশন, সে মালিককে দেখছে, দীর্ঘদিন ব্যবসা করে করে শিখছে যে একটা গাড়ি, পুরনো গাড়ি কিনে এটাকে একটু ঠিকঠাক করে তারপরে হিউজ টাকা প্রফিটে বিক্রি করে
তো সেও আস্তে আস্তে হয়তো কিছু টাকা জমাইছে, প্রথম একটা, তারপরে দুইটা, এইভাবে করতে করতে নাও সে হিজ দ্য ওনার অফ এ বিগ কার শোরুম। হ্যাঁ, এই যে মোটিভেশন সৃষ্টি হয়, তাহলে এই প্রোগ্রামগুলোর কারণে কর্মচারীদের মধ্যে মোটিভেশন হয়। এবার আসেন স্কিম, এগুলা কত প্রকার, এই যে যেটা এই বেনিফিট বা সুবিধা কত প্রকার, আগে সুবিধা কি এটা জানা দরকার। একটা হলো স্কিম, উদ্দীপনা স্কিম, আর একটা হলো সুবিধা। বেনিফিট সম্পর্কে কারো জানা থাকলে কিছু বলেন। মজুরি আর বোনাস, বেতন আর বোনাস বাদ দিয়ে বাকি যা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় এটাকে বলা হয় বেনিফিট বা সুবিধা। এই সুবিধা দুই প্রকার। একটা হলো আইনগতভাবে অবশ্যই মালিক কর্মচারীকে দিতে বাধ্য, আইনগতভাবে দিতে বাধ্য। আর আরেকটা হলো আইনগতভাবে দিতে বাধ্য না, কিন্তু মালিক দিলে দিতেও পারে, নাও দিতে পারে। আপনারা ইন্টারমিডিয়েটে 1300 মার্কস পড়ছেন না 1200 মার্কস পড়ছেন না 1400? ইন্টারে কত মার্কসের পড়াশোনা করছেন? 1200। 1200। এর মধ্যে 1000 ছিল বাধ্যতামূলক আর 200 ছিল অপশনাল, তাই না নাকি? জি স্যার। আচ্ছা, অপশনাল। তাহলে অপশনালটার ব্যাপারে আপনার সামনে 2টা 3টা সাবজেক্ট রাখা হয়েছে, এর থেকে যেটা আপনি চয়েস করছেন সেটা নিছেন। ঠিক অনুরূপভাবে প্রতিষ্ঠানে যে সুবিধাগুলো মালিক কর্মচারীদেরকে প্রোভাইড করে এটা দুই রকম। একটা হলো মালিক আইনত, কোম্পানি আইন অনুযায়ী দিতে বাধ্য, মালিক পক্ষ কর্মচারী শ্রমিকদের দিতে বাধ্য। আর আরেকটা হলো আইনগতভাবে বাধ্য না, কিন্তু মালিক চাইলে দিতে পারে। তাহলে আইনগত সুবিধা আর হলো ঐচ্ছিক সুবিধা। ম্যান্ডেটরি বেনিফিট, ভলান্টারি বেনিফিট। ম্যান্ডেটরি বেনিফিট আবার 8টা, আর ভলান্টারি বেনিফিট তার চেয়েও বেশি। ম্যান্ডেটরি বেনিফিটগুলো আমরা একটা একটা করে একটু আলোচনা করব। প্রথম হলো ছুটি। একজন কর্মচারী সরকারি বিভিন্ন ঘোষণা করা ছুটিগুলা ভোগ করার অধিকার রাখে। হ্যাঁ, যেমন মাতৃত্বকালীন ছুটি। আমাদের দেশে সরকার বর্তমানে এটা যুগান্তকারী একটা পদক্ষেপ নিছে। 6 মাস মাতৃত্বকালীন ছুটি থাকবে, 6 মাস। এবং এই মাতৃত্বকালীন ছুটির সময় তার বেতন 1 পয়সাও কর্তন করা যাবে না। হ্যাঁ, এই বেনিফিটটা, এই সুযোগটা সে 2 বার ভোগ করবে, তার চাকরি জীবনে 2 বার ভোগ করবে। হ্যাঁ, তাহলে দেখেন, আবার ঈদের সময় ছুটি, উৎসব, বিভিন্ন উৎসবের ছুটি। হ্যাঁ, তারপরে কিছু সিএল বলা হয়, ক্যাজুয়াল লিভ। হ্যাঁ, তারপরে কেউ যদি অসুস্থ হয়ে যায় সে চিকিৎসা নিবে, এর জন্য ছুটি। তারপরে বিভিন্ন বড় বড় পোস্টগুলো আছে যেখানেতে চাকরি করলে পিএইচডি করার সুযোগ আসে, এফআরসিএস এফসিপিএস করার সুযোগ আসে। এই ধরনের যদি কেউ আবেদন করে এবং তার উপযুক্ত যোগ্যতা থাকে, তাকে ওই সুযোগ সরকার দিতে বাধ্য, মালিক দিতে বাধ্য। অনেকগুলা ছুটি। তাহলে এই যে ছুটিগুলো, এগুলা মালিকের ইচ্ছার উপর নির্ভর করে না, কিন্তু সরকারি এইটাও ঘোষণা আছে, আপনারা যারা চাকরিতে যাবেন, ছুটি আপনার অধিকার না, ছুটি আপনার অধিকার না, এটাও বলা আছে সরকারি আইনে। যে আপনি যখন তখন এসে মালিককে বলবেন কাজের খুব প্রেসার। যেমন আপনারা দেখেন মাঝে মধ্যে, বিশেষ করে ঈদের সময়, রেলওয়েতে যারা চাকরি করে, বিআইডব্লিউটিতে যারা চাকরি করে, ওদের সবার ছুটি কি করা হয়, ক্যান্সেল করে দেওয়া হয়। তারপরে রাষ্ট্রীয়ভাবে যখন কোনো অরাজকতা দেখা দেয়, তখন পুলিশের যাদের ছুটিতে থাকে ওদেরকে মানে কয়েক ঘন্টার নোটিশে আবার কাজে ফিরে আসার অর্ডার করে। এরকম কিছু জিনিস, যেমন ফায়ার সার্ভিসের বেলায়, হ্যাঁ, কখনো কখনো ছুটি সব বাতিল করে দেয়। এরকম, এইটা অধিকার না, কিন্তু দিতে বাধ্য। আপনি যখন তখন চাইবেন তা হবে না, কি ব্যাপারটা এরকম। সেকেন্ড হলো আইনগত যেটা, সেটা হলো পেনশন। একটা লোক দীর্ঘদিন চাকরি করছে, চাকরি শেষ, চলে যাবে, সরকারি কিংবা বেসরকারি, তো তার যে চাকরিকালীন সময়ে কিছু টাকা জমা হয়েছে, হ্যাঁ, আপনারা ইয়াতে স্যালারি শিট পড়ছেন না ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ? যারা ক্লাস শুনতেছেন, স্যালারি শিট পড়ছেন কিনা? আর্নিংস, ডিডাকশনস। তো ওই ডিডাকশনের মধ্যে ছিল কর্তন সমূহ।
ওর মধ্যে এই বিভিন্ন কর্তন ছিল, আয়কর কর্তন, যৌথ বীমা তহবিল, কল্যাণ তহবিল, প্রভিডেন্ট ফান্ড, যেটা ইনকাম ট্যাক্সেও পড়ছেন আপনারা, পার্টিসিপেটরি প্রভিডেন্ট ফান্ড যেটা, হ্যাঁ, ওইখানের কর্তনগুলো। তো এরকম পেনশনও একটা কর্তন। এই পেনশনের টাকাটা তাকে চাকরি শেষে বিদায়ের সময় দিয়ে দিতে মালিক বাধ্য। কোথাও কোথাও বেকার ভাতা দিতে বাধ্য। এটা আমাদের দেশে এখনো ওইভাবে চালু হয় না, সরকার কোনো কোনো ক্ষেত্রে ভাবতেছে, বাট উন্নত দেশগুলাতে এটা অ্যাভেইলেবল। হ্যাঁ, যারা একটা সার্টেন এইজে পার হয়ে গেছে, তারা যদি জব না পায় তো সরকারিভাবে তারা রেজিস্টার্ড, তাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আর সেইখানে তাদের একটা ভাতা জমা হয়, এটাকে বলা হয় বেকার ভাতা। আমাদের দেশে আছে একটা সেক্টরে, সেটা হলো সুগার মিলে, কারণ এই একটা ইন্ডাস্ট্রি আছে যেটা সিজনাল। যখন সুগার অ্যাভেইলেবল, দে উইল ওয়ার্ক। আফটার দ্যাট পিরিয়ড they don't have any raw materials and the machine will remain idle and they will not work. তাহলে তারা বেতন পাবে না, বলে তখনও তাদেরকে বেতনটা দিতে হবে। চতুর্থ যেটা, সেটা হলো যদি কোনো শ্রমিক বা কর্মচারী কাজ করতে গিয়ে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটা হইতে পারে একটা হাত হারায় ফেলছে, হ্যাঁ, যেমন ইয়েতে আছে আপনার ফ্লাওয়ার মিলগুলাতে। এটা আমি যশোরে একটা ঘটনা, মানে ঘটনাটা চোখে দেখি নাই, কিন্তু অডিট করতে গিয়ে পাইছি আর কি, যে অনেক উপর থেকে গমের বস্তা, 1 মণ, 1.5 মণ, 2 মণ ওজনের গমের বস্তার সুতা কেটে দেয়, ওরা ওইটা ইয়ার মধ্যে ঢালতে থাকে। দুর্ভাগ্যবশত একটা শ্রমিক ওই গমের বস্তা ঢালতে গিয়ে ব্যালেন্স রাখতে না পেরে সে নিজেই ইয়ার মধ্যে, মেশিনের মধ্যে বস্তা সহ পড়ে গেছে। তো মানে চোখের পলকে মেশিন তারে মোল্ড করে একেবারে হাড্ডি মাংস আলাদা করে ফেলছে, হ্যাঁ, আটা জমাট বাঁধা অবস্থায় রক্ত সহ মাংস সহ বের হয়ে আসছে। এই যে একেবারে পরিপূর্ণই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো এরকম ক্ষতিগ্রস্ত হয়ে গেলে তাকে ক্ষতিপূরণ দেয়া, এটা তার অধিকার, আইনগতভাবে বাধ্য। কোম্পানি আইন অনুযায়ী কোম্পানিতে যারা কাজ করবে, এরকম ঝুঁকিপূর্ণ কাজ করে, তাদেরকে এই ক্ষতিপূরণ দিতে বাধ্য। তারপরে গ্র্যাচুইটি, এইটাও কোম্পানি দিতে আইনত বাধ্য। আরেকটা হলো কনভেন্স অ্যালাউন্স, যাতায়াত ভাতা, ইনকাম ট্যাক্সে পড়ে আসছেন, এটাও দিতে বাধ্য। কতিপয় ক্ষেত্রে কিছু ক্যান্টিন ফ্যাসিলিটি দিতে হয়, হ্যাঁ, যে জবগুলাতে বাইরে যাওয়া সিকিউরড না। যেমন ধরেন যারা বোর্ডের প্রশ্ন করে, এখন এই প্রশ্ন করার সময় যদি প্রশ্ন করার মাঝখান দিয়া তাকে অনুমতি দেয় যে যান আপনি বাইরে যেয়ে লাঞ্চ করে আসেন, তাহলে প্রশ্ন লিক হয়ে যাবে। এই সমস্ত ক্ষেত্রগুলোতে যিনি প্রশ্ন করতে গেছে তাকে খাবারের সুযোগ সুবিধা দিতে হবে, যাতে করে তাকে প্রশ্ন করা অবস্থায় কোনো কারণে সে বাইরে যেতে না পারে। বিসিএস এর কোশ্চেন আউট হয় কিভাবে, এইভাবেই টেকনিক করে ওরা বাইরে করতে নিবে, ক্যান্টিন সুবিধাটা দিতে বাধ্য। ফাইনালি হলো ওভারটাইম, অতিরিক্ত সময়। ইন্টারন্যাশনাল লেবার রুল অনুযায়ী একজন শ্রমিক কত ঘন্টা কাজ করতে বাধ্য? বলেন, আপনারা মাস্টার্সে পড়েন, কেউ একজন রেসপন্স করেন, কি জানা আছে? 8 ঘন্টা স্যার। সপ্তাহে না দৈনিক? দৈনিক স্যার 8 ঘন্টা। 8 ঘন্টা। আর টোটালি সপ্তাহে হলো 48 ঘন্টা। এখন কোন কোন ক্ষেত্রে আপনারা হেলসি রোয়ান প্ল্যান, রোয়ান প্রিমিয়াম স্কিম, এগুলা কস্ট অ্যাকাউন্টিং এ পড়ছেন কিনা? থার্ড ইয়ারে ছিল চ্যাপ্টার গুলা? কাউন্সিলর চলে গেছেন নাকি? না স্যার, আছি। আচ্ছা, এই ইয়ার উপর প্রিমিয়াম প্ল্যান বা বোনাস, এই জাতীয় কিছু জিনিস কস্ট অ্যাকাউন্টিং এ ছিল। আমি অনেক বছর আগে কস্ট অ্যাকাউন্টিং পড়ানো ছেড়ে দিছি, তো যে কারণে ঠিক মনে পড়তেছে না কোন অধ্যায়গুলা। ওভারহেডের আগে ছিল, পড়াইছে আপনাদের থার্ড ইয়ারে? স্যার এগুলো তো বেতনের ইয়েতে, বেতন শীটের যেটা স্যালারি শীট, ওইখানেই তো না না প্রিমিয়াম না লাগবে। কস্ট অ্যাকাউন্টিং এ, কস্ট অ্যাকাউন্টিং 7টা, আমার সংখ্যাটা মনে আছে, 7টা প্ল্যান আছে। হ্যাঁ, এগুলা শিখে নিয়েন। আপনার ওই বাংলাদেশি কস্ট অ্যাকাউন্টিং বই ঘাটাঘাটি বাদ দিয়া
ইন্ডিয়ান কস্ট অ্যাকাউন্টিং বইগুলোতে যায়া খুঁজবেন, এগুলা বিসিএস এর জন্য লাগবে, ইন্টারভিউর জন্য লাগবে। তো এই যে ওভারটাইম তাকে দিতে হবে, 48 ঘন্টা কাজ করার কথা। এখন যেমন বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কার্ড সিস্টেম হয়েছে, ব্যাংকগুলাতে গেলে দেখবেন আর কি, কার্ড পাঞ্চ করে ঢুকতে হয়, আবার কার্ড পাঞ্চ করে বের হইতে হয়। এতে কি হলো, টাইম রেকর্ডিংটা অটোমেটিক হয়ে গেল, ম্যানুয়াল না থেকে অটোমেটিক। কত ঘন্টা সে কাজ করছে এট দ্য এন্ড অফ দ্য মান্থ, এট দ্য এন্ড অফ দ্য উইক, এটা হিসাব হয়ে যায়। মেশিন হিসাব করে বলে দিল যে আপনি এই সপ্তাহে এত ঘন্টা কাজ করছেন। তো তাতে কি দাঁড়াইলো, সে যখনই সে 48 আওয়ার্স ক্রস করলো, তখন বাড়তি যে সময়টুকু কাজ করলো এইটার জন্য আইন অনুযায়ী তাকে একটা বাড়তি টাকা দেয়া হয়, যেটাকে ওভারটাইম অ্যালাউন্স বলা হয়। এটা লেবারদের জন্য প্রযোজ্য, এটা এমপ্লয়ীদের জন্য প্রযোজ্য, যেহেতু এটা ইন্টারন্যাশনাল লেবার রুল অনুযায়ী। এই জন্য গার্মেন্টসের শ্রমিকদের বেলায় দেখবেন যে ওরা ওই ডিউ টাইমে কাজ যত না করে, কাজকে পেন্ডিং রাখে, ঝুলায় রাখে, যাতে ওভারটাইম করতে পারে। হ্যাঁ, ইন কেস অফ পুলিশ আমরা যেটা দেখি, বেতন কত টাকা দিছে এইটা বিষয় না, সে রেশনটার দিকে বেশি তাকায় থাকে, ঠিক কি না? কারণ তাকে যে মূল্যে চাল, ডাল, তেল, চিনি সরবরাহ করা হয় বাজারে, ওইটা কোনো দিনই কল্পনা করা যাবে না। সেই শায়েস্তা খাঁর আমলে কল্পনা করা গেছে, এখন কল্পনা করা যাবে না। আমি একটা জানি আর্মিদের ব্যাপারে, আর্মিদেরকে মাত্র 50 পয়সা লিটারে মিল্ক বিটা থেকে একদম পিওর দুধ এনে সাপ্লাই দেওয়া হয়, ডেজিগনেশন অনুযায়ী দেয়া হয়। একজন কর্নেলের জন্য যতটুকু, একজন মেজরের জন্য তার থেকে কম, একজন ব্রিগেডিয়ারের জন্য যতটুকু, একজন ব্রিগেডিয়ার জেনারেলের জন্য তার চেয়ে বেশি, এইভাবে বিভিন্ন লেভেলের জন্য একদম মিল্ক বিটা থেকে। পাবনায় সরকারি যে মিল্ক বিটার ইয়ে আছে, খামার আছে, আর্মিদের জন্য সেপারেট লরিতে করে দুধ আসে, একদম পাস্টুরাইজড অবস্থায় আসে, সেগুলো এবার অর্ডার অনুযায়ী বন্টন করা হয়। এই যে অ্যাডভান্টেজ গুলা, এইগুলার জন্যই ওই গভর্নমেন্ট সার্ভিস গুলা মানুষ প্রেফার করে আর কি। এনিওয়ে, এই গেল ম্যান্ডেটরি বেনিফিট। এবার আসেন ভলান্টারি বেনিফিট গুলা কি কি। ভলান্টারি বেনিফিটের মধ্যে আছে, এক নাম্বারই হলো থাকার ব্যবস্থা, বাসস্থান সুবিধা, হাউজিং ফ্যাসিলিটিস। কোন কোন প্রতিষ্ঠানে দেয়, কোন কোন প্রতিষ্ঠানে দেয় না, যাদের পক্ষে সম্ভব তারা এটা দিয়ে দেয়, আবার অনেকে দিলেও নেয় না। হয়তো দেখা গেল তার অফিস মতিঝিলে আর কোম্পানির ইয়ে আছে, স্টাফ কোয়ার্টার আছে সেই মিরপুরে। তো মিরপুরে যে পরিমাণ ভাড়া, আর তার বেতন থেকে যে পরিমাণ কাটা হচ্ছে এই হাউজিং ফ্যাসিলিটির কারণে, ওইটা তার ভাড়ার চেয়ে বেশি কেটে নিয়ে যাচ্ছে। তখন সে ইচ্ছা করেই ওইটা ড্রপ করে দেয় যে না, আমি হাউজিং ফ্যাসিলিটিস নিব না। হ্যাঁ, আর বিশেষ করে যারা একটু নিচের দিকে চাকরি করে, যাদের স্যালারির ইয়াটা কম, বেসিক স্যালারিটা কম, তারা সাধারণত হাউজিং ফ্যাসিলিটিটা বেশি অ্যাভেইল করে। কারণ কলাবাগানে কোয়ার্টারে দেখছি, তারপরে আজিমপুরের কোয়ার্টার গুলোতে তাবলিগ জামাতে যখন যাইতাম, তখন দেখতাম যে 2 রুমের বাসা, তো ড্রাইভার কিংবা কোনো অফিসের পিয়ন তাদের নামে বরাদ্দ, তো সে বরাদ্দ নিয়ে কি করে, ওই 2টা রুমে আবার 2টা ফ্যামিলি সাবলেট দিয়ে দিছে, দিয়ে সে নিজে অন্য জায়গায় ভাড়া থাকে। হয়তো 2 রুমের জন্য তার কাটা যাচ্ছে বেতন থেকে 5,000 বা 6,000 টাকা, সে 2 রুম ভাড়া দিয়ে রাখছে 15,000 16,000 টাকা, সে নিজে আরেক জায়গায় যায় ভাড়া থাকে 8-9,000 টাকা, একটু ভালোবাসে, তো তাতে কিছু তার সেভ হয়। এই বাসস্থান সুবিধাটা এটা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে অবলিগেটরি, দিলে দিল, না দিলে কিছু বলা যাবে না, যে আমাকে দিতেই হবে। দ্বিতীয় যেটা, সেগুলো মেডিকেল ফ্যাসিলিটিস। এটাও ইচ্ছার উপর, মালিক চাইলে দিতে পারে। যেমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে, যেগুলোতে স্পেশালি মেডিসিনের কোম্পানি, সেখানে মেডিকেল ফ্যাসিলিটিস ওরা ওদের এমপ্লয়ীদের জন্য একেবারে টোটাল ফ্যামিলি মেম্বারদের জন্য রাখে। আর্মিতেও সেম সিস্টেম। একজন চাকরি করে, ওর ফ্যামিলির, ওর ডিপেন্ডেন্ট যারা, ডিপেন্ডেন্ট মা বাবা সন্তানাদি, ডিপেন্ডেন্ট, আর যদি সে ফ্যামিলি সবার বড় হয়, তাহলে তার ছোট ভাই বোন পর্যন্ত সবার সব ধরনের মেডিকেল ফ্যাসিলিটিস দেয়া হয়। আপনি একই ফ্যাসিলিটিস দেখবেন পপুলারে আছে, তারপরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসে আছে, এসিআইতে আছে, এই সুবিধাগুলো আছে। কোথাও কোথাও এডুকেশনাল ফ্যাসিলিটিসও দেয়। যেমন
ইঞ্জিনিয়ারিং ফার্ম যেগুলো থাকে সেইখানে যারা বুয়েট থেকে পাশ করে বের হয় জয়েন করলে ওদেরকে আবার বাইরে থেকে ফার্দার ট্রেনিং দিয়ে আরো প্রশিক্ষিত করে আনে, আরো শিক্ষিত করে নিয়ে আসে। হ্যাঁ, ইভেন এমনও সিস্টেম আছে কোনো কোনো প্রতিষ্ঠানে যে তাদের বাচ্চাদের জন্য কিছু ঘোষণা আছে। যেমন এসিআইতে আমি যেটুকু জানি, বাবা চাকরি করে তো মেয়ে ম্যাট্রিকে ইন্টারমিডিয়েটে A+ পাইছে কিংবা 8 স্কলারশিপ পাইছে, তো তাদের জন্য আবার ওই প্রতিষ্ঠান থেকে বাবাকে উৎসাহিত করার জন্য বিশাল অ্যামাউন্ট ক্যাশ বেনিফিট দেয়। আর এটা হলো ফুড সাপ্লাই, স্বল্প মূল্যে খাবার সরবরাহ করে গার্মেন্টস গুলাতে অ্যাভেইলেবল। গার্মেন্টস গুলাতে ও হয়তো বেতন পায় 10,000 টাকা, বর্তমান বাজারে দুপুরে লাঞ্চ করতে গেলে চলে যাবে মিনিমাম 100 টাকা। তো সে যদি 24 দিন 25 দিন সার্ভিস করে বা 26 দিন সার্ভিস করে, তার 2,600 টাকাই লাঞ্চে চলে যাবে। তখন প্রতিষ্ঠান যেটা করে যে তার জন্য একেবারে নামমাত্র মূল্যে টোকেন মানিতে খাবার সাপ্লাই দেয়। হয়তো 100 টাকার খাবারটাই আরেকটু নিম্নমানের, তাকে মাত্র 15 টাকা 20 টাকা 25 টাকায় সাপ্লাই দিল। এতে কি হলো, কর্মচারীরও টেনশন চলে গেল, আবার সে তার টাকাও বেঁচে গেল। এরকম কিছু ফ্যাসিলিটিস দেয়, এটা ম্যান্ডেটরি না। তারপরে লোনের ব্যবস্থা করে, স্যালারির থেকে অ্যাডভান্সের ব্যবস্থা করে। হ্যাঁ, তারপরে যেটা করে সেটা হলো কোনো কোনো ক্ষেত্রে কর্মচারীদের মনোনিবেশের জন্য প্রেয়ার রুমের ব্যবস্থা করে। যে প্রেয়ার রুম থাকলো, সে একটু মেন্টালি ডিস্টার্ব ফিল করতেছে, গেল প্রেয়ার করলো, তো তার কাজে আগ্রহ ফিরে আসবে। খেলাধুলার ব্যবস্থা করে, হ্যাঁ, বাইরে পিকনিকের আয়োজন করে, ইত্যাদি ইত্যাদি। এগুলো সবই হলো ঐচ্ছিক, দিলে দিতেও পারে, নাও দিতে পারে। তো আমরা এই চ্যাপ্টারের মেইন 3টা জিনিস যেটা, সেগুলা একটু আলোচনা করেই শেষ করে দিতেছি। মুনাফা বন্টন কথার ফাঁকে বলা হয়ে গেছে যে করপূর্ব মুনাফার 5 থেকে 10% কর্মচারীদের মধ্যে বেতনের অতিরিক্ত দেয়া হয়। আর শেয়ার অপশন হলো কর্মচারীদেরকে বলে দেয়া হয় যে তুমি 3 বছর, হ্যাঁ বলেন, 3 থেকে 10 বছরের মধ্যে এই কোম্পানির কিছু শেয়ার কিনবা এবং তুমি মালিক হয়ে যাবা। আর শেয়ার মালিকানা হলো শুরুর দিকেই বলে দেয় যে তুমি এখানে চাকরিও করতে পারবা, আবার চাইলে শেয়ার কিনা আমাদের সাথে মালিকও হয়ে যেতে পারবা। এরকম কিছু অপশন দেওয়া হয়। এই 3টাই হলো আমাদের আজকের আলোচনার মেইন জিনিস পার্ট এ এর জন্য। হ্যাঁ, এগুলো একটু দেখবেন। আর ইন্ডিভিজুয়াল স্কিম কি, গ্রুপ স্কিম কি। যখন কোনো একজন ব্যক্তির কাজের জন্য তাকে কিছু সুবিধা দেওয়া হয়, তখন সেটাকে ইন্ডিভিজুয়াল স্কিম বলা হয়। যেখানে কাজগুলো একক প্রতি মূল্যায়ন করা সম্ভব, ব্যক্তির কাজকে আলাদা করে মূল্যায়ন করা সম্ভব, সেখানে ইন্ডিভিজুয়াল স্কিম। আর যেখানে কোনো একজন ব্যক্তির কাজ না, বরং একটা গ্রুপের কাজের কারণে প্রতিষ্ঠান সাফল্য অর্জন করছে, সেখানে যে ইনসেনটিভটা দেওয়া হয় সেটাকে বলা হয় গ্রুপ ইনসেনটিভ। যেমন ক্রিকেটে কোনো একজন প্লেয়ার একটা টিমকে জিতায় না, ওই 11 জন খেলে 11 জনে মিলে খেলেই উইন করে। ফুটবলও সেম, একজন হয়তো ভালো খেলছে কিন্তু সবাই মিলে খেলছে। না হয় একটা টিমের বিপরীতে একজনকে যদি মাঠে নামায় দেওয়া হয়, সে কি আর জিতে আসতে পারবে না। তো এগুলো হলো গ্রুপের জন্য হলে তখন গ্রুপ ইনসেনটিভ, আর যদি একজনের জন্য হয় ইন্ডিভিজুয়াল ইনসেনটিভ। এই ছিল আজকের আলোচনা। বলেন, কোনো প্রশ্ন থাকলে করেন। কাউন্সিলর, কারো কোনো জিজ্ঞাসা? আমরা 1 মিনিটেরও কম সময়ের মধ্যে আছি।